বন্ধুরা, সকাল ঠিক ৭টা বেজেছিল। শহরের সবচেয়ে দামি এলাকায় অবস্থিত শিবশক্তি মন্দিরের বাইরে ভিড় ধীরে ধীরে বাড়তে লেগেছিল। বিলাসবহুল গাড়িগুলো একে একে থামছিল, কালো, সাদা, চকচকে। সেই গাড়িগুলোর মধ্যেই একটি ছিল সাদা রঙের মার্সিডিস। দরজা খুলল। দামি পোশাকে সজ্জিতা, সুন্দর করে বাঁধা চুল, চোখে কালো চশমা। রাধিকা মেহরা। পুরো শহর জানত এই নাম। রাধিকা মেহরা রিয়েল এস্টেটের মহারানী, ৩টি কোম্পানির মালকিন, কোটি টাকার সম্পত্তি। কিন্তু কেউ এটা জানত না যে এই চাকচিক্যের পেছনে এমন একটি শূন্যস্থান ছিল যা কোনো টাকা পূরণ করতে পারেনি। রাধিকা প্রতি মঙ্গলবার এই মন্দিরেই আসত, না লোক দেখানো পূজার জন্য, না ক্যামেরার সামনে দানের জন্য। সে সেখানে বসত, সিঁড়ি চড়ত এবং তারপর নিচে নামার সময় মন্দিরের বাঁ কোণে বসে থাকা একটি বাচ্চার কাছে থেমে যেত। সেই বাচ্চাটির বয়স ১০-১২ বছরের মতো ছিল। ছেঁড়া কাপড়, নোংরা পা, কিন্তু চোখগুলো ভীষণ শান্ত, যেন অনেক কিছু দেখে ফেলেছে। রাধিকা সবসময়কার মতো পার্স খুলল, ১,০০০ টাকার নোট বের করল এবং বাচ্চাটির হাতে রেখে দিল। বাচ্চাটি নোট নিল, কিন্তু তার চোখ নোটে ছিল না। সে রাধিকাকে দেখছিল। ধন্যবাদ ম্যাডাম, সে প্রতিবারের মতোই বলল। রাধিকা হালকা একটু হাসল। সে কখনো বেশি কথা বলত না, কারণ প্রতিবার এই বাচ্চাটির সামনে দাঁড়ালেই তার মনটা অদ্ভুতভাবে ভারী হয়ে যেত। আজও সে চলেই যাচ্ছিল যে হঠাৎ বাচ্চাটি জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি বাচ্চাদের ভালো লাগে? রাধিকা থমকে গেল। সে প্রথমবার মনোযোগ দিয়ে বাচ্চাটিকে দেখল। কেন? তার বলা একটু শক্ত ছিল। বাচ্চাটি বলল, এমনি, আপনার চোখ দেখে মনে হয় আপনি কাউকে খুব মিস করেন। রাধিকার বুক জোরে কেঁপে উঠল। এসব কথা বলো না, সে বিরক্ত হয়ে বলল। কিন্তু যেমনই সে ঘুরল, বাচ্চাটি আবার বলল, আমার মাও এভাবেই দেখত। ব্যাস, এই একটি বাক্যই রাধিকাকে থামিয়ে দিল। তোমার মা? সে ধীরে করে জিজ্ঞেস করল। বাচ্চাটি মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমার মনে নেই। সে কেমন দেখতে ছিল? রাধিকার হাত কাঁপতে লাগল। বাবা? বাচ্চাটি হেসে ফেলল, একটি অদ্ভুত ক্লান্ত হাসি। কখনো দেখিইনি। রাধিকা ওখানেই সিঁড়িতে বসে পড়ল। এত বছরে প্রথমবার সে কোনো ভিখারি বাচ্চার সামনে নিজেকে ছোট অনুভব করল। তোমার নাম? আরব। রাধিকার হৃদয় যেন বসে গেল। আরব, এই নামটাই সে ১২ বছর আগে নিজের ছেলের জন্য বেছেছিল। সে ঝটকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। নাম কাকতলীয় হতে পারে, সে নিজেকে বলল। কিন্তু যেমনই বাচ্চাটি দাঁড়াল, তার কবজি থেকে ছেঁড়া সুতো সরে গেল এবং রাধিকা দেখল ছোট্ট একটি পোড়া দাগ। ঠিক তেমনই দাগ যা হাসপাতালের সেই রাতে তার সদ্যজাত ছেলের কবজিতে পড়েছিল। রাধিকার চোখের সামনে ১২ বছর পুরনো রাত ঘুরে গেল। হাসপাতাল, চিৎকার, ছুটন্ত নার্সরা এবং একটি বাচ্চা যাকে তার কোল থেকে চিরকালের জন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার শ্বাস আটকে গেল। আরব, সে কাঁপা গলায় বলল, তুমি কি কখনো কোনো অনাথাশ্রমে থেকেছ? বাচ্চাটি বলল, আমার জানা নেই, আমি বাস এতটুকুই জানি যে যখন থেকে জ্ঞান হয়েছে মন্দিরের বাইরেই আছি। রাধিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা শুধু দয়া ছিল না, এটা শুধু কাকতলীয় ঘটনা ছিল না, এটা কোনো গল্প মনে হচ্ছিল না। এটা তার জীবনের সবচেয়ে বড় ভয় এবং সবচেয়ে বড় আশা একসাথে হয়ে উঠেছিল। আর এখান থেকেই একজন কোটিপতি মালকিন এবং একটি ভিখারি বাচ্চার গল্প একটি মা আর ছেলের সম্পর্কে বদলাতে চলেছিল। রাধিকা মেহরা সেদিন মন্দির থেকে সোজা নিজের গাড়িতে বসল না, সে সিঁড়িতেই দাঁড়িয়ে রইল, যেন পাগুলো এগিয়ে যেতে বারণ করে দিয়েছিল। আরব আবার ওখানেই বসে পড়েছিল, হাত পাতল না, চোখ নামাল না, শুধুই শান্ত। রাধিকা ড্রাইভারকে ইশারা করল, তুমি যাও, আমি নিজে চলে আসব। ড্রাইভার অবাক ছিল, কিন্তু প্রশ্ন করার সাহস হল না। গাড়ি চলে গেল এবং প্রথমবার রাধিকা মেহরা একা রয়ে গেল, একটি ভিখারি বাচ্চার সাথে। তুমি এখানে একাই থাকো? সে কাছে বসতে বসতে জিজ্ঞেস করল। আরব মাথা নাড়ল। মাঝে মাঝে কিছু লোক আসে, খাবার দিয়ে যায়, কিন্তু রাতে সবাই চলে যায়। ভয় লাগে না? বাচ্চাটি ওপরে আকাশের দিকে তাকালো। এখন অভ্যেস হয়ে গেছে। এই শব্দগুলো কোনো বাচ্চার ছিল না, এই শব্দগুলো ভীষণ ছোট্ট একজন মানুষের ছিল, যাকে খুব তাড়াতাড়ি বড় হতে হয়েছে। রাধিকা নিজের শাল খুলল এবং ধীরে করে আরবের কাঁধে রেখে দিল। তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগে। আরব প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। আপনাকে আমার মায়ের মতো মনে হয়, সে বলল। রাধিকার গলা ধরে এলো। কেন? আপনিও এভাবেই দেখেন, যেন কোথাও যেতে চান কিন্তু যেতে পারছেন না। রাধিকা নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। যদি সে আরও ১ সেকেন্ড ওই বাচ্চাটিকে দেখত, তবে ভেঙে পড়ত। রাধিকার জীবন সবসময় এমন ছিল না। ১২ বছর আগে সে শুধুমাত্র রাধিকা শর্মা ছিল, একটি মধ্যবিত্ত মেয়ে, একটি সরকারি কলেজের লেকচারার এবং ৮ মাসের গর্ভবতী।
তার স্বামী অভয় শর্মা দেখতে ভদ্র, কথায় মিষ্টি, কিন্তু ভেতর থেকে ভীষণ লোভী। সেই রাতে যখন রাধিকার লেবার পেন হলো, অভয় তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেল। প্রাইভেটে নিয়ে চলো, রাধিকা যন্ত্রণায় বলল। অভয় এড়িয়ে গেল, এখানেও সব ঠিক আছে। কিন্তু রাধিকা জানত না যে ওই হাসপাতালেই বাচ্চা পাচারের একটি নোংরা খেলা চলছিল। ডেলিভারি কঠিন ছিল, অপারেশন হল, এবং যখন রাধিকার জ্ঞান ফিরল তার কোল খালি ছিল। আমার বাচ্চা? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। নার্স চোখ না মিলিয়ে বলল, বাচ্চাটি দুর্বল ছিল, বাঁচতে পারেনি। সেই মুহূর্তে রাধিকার দুনিয়া শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার একটি জিনিস অদ্ভুত লেগেছিল, বাচ্চার লাশ কখনো দেখানো হয়নি। যখন সে জিদ করল, অভয় চড় মেরে দিল। পাগল হয়েও না, ডাক্তারদের কি শেখাবে? রাধিকা সেদিন শুধু মা হিসেবেই হারেনি, সে স্ত্রী হিসেবেও হেরে গিয়েছিল। কয়েক মাস পর সে ডিভোর্স নিয়ে নিল, শহর ছেড়ে দিল, নতুন নাম গ্রহণ করল রাধিকা মেহরা, আর একটাই শপথ নিল, এখন থেকে আর কখনো কারও ওপর ভরসা করবে না। ম্যাডাম, আরাফ ধীরে করে বলল, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করো। আপনি রোজ আসেন, কিন্তু কখনো হাসেন না। রাধিকা হাসতে চাইছিল, কিন্তু চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কারণ আমি যা হারিয়েছি তা ফিরে আসে না। আরাফ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, যদি পেয়ে যান? রাধিকা চমকে তার দিকে তাকাল। যদি ঈশ্বর আপনাকে আপনার সবচেয়ে প্রিয় জিনিস ফিরিয়ে দেয়? রাধিকার শ্বাস আটকে গেল। তুমি জানো না তুমি কি বলছ। আরাফ নিষ্পাপভাবে বলল, আমি শুধু এতটুকু জানি যে ঈশ্বর মায়ের সাথে মিথ্যা বলেন না। সেই মুহূর্তে রাধিকা সিদ্ধান্ত নিয়ে নিল, সত্যি যাই হোক না কেন সে এখন আর এটার থেকে পালাবে না। পরের দিন রাধিকা তার পারিবারিক ডাক্তার সেনের কাছে পৌঁছল। পুরো ঘটনাটি শোনানোর পর ডাক্তার দীর্ঘশ্বাস নিলেন। আপনি কি চান? ডিএনএ টেস্ট, রাধিকা বিনা দ্বিধায় বলল। কিন্তু বাচ্চাটি? আমি তাকে ভয় পাওয়াতে চাই না। যদি সে আমার না হয়? তার গলা ভেঙে গেল। তাহলে আমি সারা জীবন তাকে এভাবেই সাহায্য করে যাব। ডাক্তার সেন চুপ হয়ে গেলেন। আর যদি সে আপনার হয়? রাধিকা চোখ বন্ধ করে নিল। তাহলে ঈশ্বরকে তার জন্য ক্ষমা করতে হবে। সেই সন্ধে মন্দিরের বাইরে একজন লোক দূর থেকে আরফকে দেখছিল। লম্বা চেহারা, মুখে দাড়ি, চোখে ভয়। সে ফোনে বলল, হ্যাঁ, ওই বাচ্চাটি। না, ওই মহিলা রোজ আসে। আমার ভয় লাগছে, সত্যি বাইরে চলে আসবে। ফোন কেটে গেল, আর লোকটি অন্ধকারে হারিয়ে গেল। কারণ যদি আরবের পরিচয় সামনে আসে, তাহলে শুধু একটি মা ছেলের গল্পই খুলবে না, বরং এমন একটি অপরাধ যা 12 বছর ধরে মাটির নিচে চাপা ছিল। রাতটি ভীষণ ভারী ছিল। রাধিকা মেহরার বাংলোতে প্রতিটি জিনিস নিজের জায়গায় ছিল, দামি আসবাবপত্র, শান্ত দেওয়ালগুলো এবং বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড। কিন্তু রাধিকার ভেতরে কোনো কিছুই নিজের জায়গায় ছিল না। তার চোখের সামনে বারবার একই দৃশ্য ঘুরে বেড়াচ্ছিল, মন্দিরের সিঁড়ি, আরবের মুখ এবং তার কবজিতে থাকা সেই পোড়া দাগ, ওই দাগ যাকে সে 12 বছর আগে নিজের ছেলের হাতে শেষবার দেখতে পেয়েছিল। সকাল হতেই রাধিকা তার সেক্রেটারিকে ডাকল। আজকের পুরো দিনটি খালি করে দাও, সে বলল। আরেকটি কাজ আছে, আমার কোনো ভরসাযোগ্য এনজিওর ঠিকানা চাই যারা রাস্তায় থাকা বাচ্চাদের নিয়ে কাজ করে। সেক্রেটারি অবাক হয়ে দেখল, কিন্তু প্রশ্ন করল না। রাধিকা এখন আর প্রশ্নকে ভয় পেত না, ভয় পেত উত্তরগুলোকে। দুপুরে রাধিকা নিজে মন্দিরে পৌঁছল। আজ আরব সেখানে ছিল না। তার মন ঘাবড়ে গেল। এখানে বসে থাকা বাচ্চাটি? সে রক্ত বিক্রি করা মহিলার কাছে জিজ্ঞেস করল। সকালে কিছু লোক এসেছিল, মহিলাটি বলল। বলছিল তাকে কোথাও ভালো কাজ পাইয়ে দেবে। রাধিকার মুখ সাদা হয়ে গেল। কারা? জানা নেই ম্যাডাম, কিন্তু তাদের ভালো মনে হচ্ছিল না। রাধিকার বুকে সেই ভয়টাই বিঁধে গেল যা সে কাল রাতে অনুভব করেছিল। সে শহরের প্রতিটি কোণায় নিজের লোক পাঠিয়ে দিল। সন্ধে নাগাদ খবর মিলল, ম্যাডাম, বাচ্চাটিকে রেলওয়ে স্টেশনের কাছে দেখা গেছে। রাধিকা নিজে সেখানে পৌঁছল, আর যা সে দেখল তা তার চোখে জল এনে দিল। আরব প্ল্যাটফর্মের কোণায় বসেছিল, এক ব্যক্তি তাকে বকছিল। কতবার বলেছি লোকেদের সামনে আসবে না? রাধিকা না ভেবেই এগিয়ে গেল। ওর থেকে দূরে সরো। তার গলা শক্ত ছিল। লোকটি ঘাবড়ে গেল, চিনে ফেলল ইনি কোনো সাধারণ মহিলা নন। সে পালিয়ে গেল। তুমি আমার সাথে চলবে? রাধিকা ধীরে করে জিজ্ঞেস করল। আরব তাকে দেখল, ভয়ও ছিল, ভরসাও। কোথায়? যেখানে তোমাকে কেউ বকবে না। কয়েক মুহূর্ত পর আরব রাধিকার গাড়িতে বসেছিল। 12 বছর পর রাধিকার গাড়িতে একটি বাচ্চা বসেছিল, এবং প্রথমবার তার এমনটা মনে হল না যে কোনো খামতি আছে। পরের দিন ডক্টর সেনের ক্লিনিকে 2টি স্যাম্পল নেওয়া হলো, একটি রাধিকার, একটি আরবের। আরবকে কিছু বলা হয়নি। এটা একটি মেডিকেল টেস্ট, রাধিকা বলল।
আমার কি ব্যথা লাগবে? না, রাধিকা হেসে বলল, কিন্তু তার ভেতরে বুকটা জোরে জোরে কাঁপছিল। সেই সন্ধে অভয় শর্মা একটি পুরনো ফ্ল্যাটে বসেছিল। টেবিলে মদের বোতল আর সামনে ওই লোকটি, যাকে মন্দিরের বাইরে দেখা গিয়েছিল। বাচ্চাটিকে পাওয়া গেছে, লোকটি বলল। অভয়ের হাত কেঁপে গেল। ওই মহিলার কাছে? হ্যাঁ। অভয় দেওয়ালে ঘুষি মারল। যদি সে সত্যি জেনে যায় তবে সব শেষ হয়ে যাবে। হাসপাতাল, নার্সরা সব কিছু বাইরে চলে আসবে। অভয়ের চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তাকে আটকাতে হবে, সে ধীর গলায় বলল। রাধিকা ঘুমাতে পারল না। আরব গেস্ট রুমে শান্তিতে ঘুমাচ্ছিল। সে চুপি সারে ঘরে গেল, তাকে দেখতে থাকল। যদি তুই আমার না হোস, সে মনে মনে বলল, তবুও আমি তোকে আর রাস্তায় ফিরে যেতে দেব না। আর তখনই তার ফোন বাজল। অজানা নম্বর। তদন্ত বন্ধ করে দাও, ফোনে আওয়াজ এলো, না হলে তোমাকে আবার একটি বাচ্চা হারাতে হবে। ফোন কেটে গেল। রাধিকার শরীর কেঁপে উঠল। এখন এটা শুধু আবেগের গল্প ছিল না, এটা সত্যি আর অপরাধের লড়াই হয়ে গিয়েছিল। আর পরের দিন সকালে ডিএনএ রিপোর্ট সবকিছু বদলে দিতে চলেছিল। সকালের প্রথম কিরণ রাধিকা মেহরার বাংলোর জানালা দিয়ে ভেতরে আসছিল। কিন্তু ওই আলোতেও রাধিকা কিছু উজ্জ্বল দেখতে পাচ্ছিল না। সারা রাত সে চোখের পাতা ফেলেনি। ফোন কলের হুমকি এখনও তার কানে বাজছিল, তদন্ত বন্ধ করে দাও। সে জানত এখন পিছু হটার অর্থ হল আরবকে আবার হারিয়ে ফেলা। ডক্টর সেন সকালে ঠিক 9টায় ডেকেছিলেন। রাধিকা আরবকে বাড়িতে ছেলে একা ক্লিনিকে পৌঁছাল। ওয়েটিং রুমে ঘড়ির টিকটিক আওয়াজ বুকের স্পন্দন হয়ে গিয়েছিল। দরজা খুলল। রাধিকাজি, ডক্টর সেন বললেন। সে ভেতরে গেল। টেবিলে একটি সিল করা খাম রাখা ছিল। ডক্টর সেন সেটা খুলেননি। আপনি নিজেই পড়ুন, তিনি বললেন। রাধিকার হাত কাঁপছিল। খামটা খুলল, চোখ কাগজের ওপর পড়ল, এবং তারপর সে চেয়ারে বসে পড়ল। ডিএনএ ম্যাচ 99.98%। আরব তারই ছেলে ছিল, 12 বছর আগে যাকে মৃত বলে জানানো হয়েছিল, যার লাশ কখনো দেখানো হয়নি। রাধিকার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। চোখের জল কাগজের ওপর পড়তে থাকল। ডক্টর সেন ধীর গলায় বললেন, আপনার সন্দেহ সঠিক ছিল। রাধিকা মাথা নাড়ল। তার ভেতর আনন্দ ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, অভয় শর্মা। রাধিকা নামটা নিল। ডক্টর সেন চমকে তাকালেন। আপনার স্বামী? প্রাক্তন স্বামী, সে তিক্ত স্বরে বলল, এবং এই অপরাধের সবচেয়ে বড় অংশ। রাধিকার কাছে এখন সবকিছু পরিষ্কার দেখাচ্ছিল। সেই রাতে অভয়ের বাচ্চার লাশ দেখাতে অস্বীকার করা, নার্সদের নীরবতা এবং হাসপাতালের ভয় সবকিছুই ছিল এক সুপরিকল্পিত চক্রান্ত। বাড়ি ফেরার সময় রাধিকা গাড়ি চালানো না, সে পেছনে বসেছিল। তার চোখের সামনে শুধু একটা মুখই ছিল, আরব। বাড়ি পৌঁছতেই সে সোজা তার ঘরে গেল। আরব পড়াশোনা করছিল। ম্যাডাম, সে হাসল। রাধিকা সেখানেই মাটিতে বসে পড়ল। কি হল? আরব ঘাবড়ে গেল। রাধিকা তাকে বুকে জড়িয়ে নিল, খুব শক্ত করে। আমি তোকে আর হারাব না। তার গলা ভেঙে এলো। আরব, হ্যাঁ, যদি আমি বলি যে আমি তোমার। সে থেমে গেল। সত্য কি এতই সহজ ছিল? আরব তার চোখের দিকে তাকাল। আপনি আমার মা, সে না ভেবেই বলল। রাধিকা হতবাক হয়ে গেল। তুমি কি করে জানলে? আরব তার হাতের তালু ধরল। মাকে চেনার জন্য ডিএনএ লাগে না। সেই মুহূর্তে রাধিকা কান্নায় ভেঙে পড়ল। সেই সন্ধ্যায় বাড়ির বিদ্যুৎ হঠাৎ চলে গেল। বাইরে একটা গাড়ি থামল। অভয় শর্মা গেটের বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে না ছিল অনুশোচনা, না লজ্জা, শুধু ভয় ছিল। রাধিকা, সে চিৎকার করে বলল। আমাকে কথা বলতে হবে। রাধিকা আরবকে পেছনে করল। ঘরের ভেতর থাকো, সে বলল। অভয় ভেতরে এলো। যা হয়েছে তার জন্য ক্ষমা করে দাও, সে বলল। আমি বাধ্য ছিলাম। রাধিকা হাসল, একটা শীতল ভয়ঙ্কর হাসি। বাধ্য হয়ে বাচ্চা বিক্রি করা হয়? অভয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি যদি পুলিশকে বলো তাহলে আরব সুরক্ষিত থাকবে না। ঠিক এটাই সেই মুহূর্ত ছিল যখন রাধিকা মেহরা ভয় পাওয়া ছেড়ে নিয়েছিল। সে ফোন তুলল। হ্যালো, পুলিশ? অভয় পিছিয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? না, রাধিকা বলল, আমি মা হয়ে গেছি। ফোন কাটতেই বাইরে সাইরেনের শব্দ বেজে উঠল, এবং অভয় শর্মা প্রথমবারের মতো সত্যিই কাঁপছিল। কিন্তু এই গল্প এখানেই শেষ হবার ছিল না, কারণ সত্য সামনে আসার আগে এখনও আরও একটা চক্রান্ত এবং আরও একটা বলিদান বাকি ছিল। পুলিশের সাইরেনের আওয়াজ এখন বাংলোর বাইরে স্পষ্ট শোনা যাচ্ছিল। অভয় শর্মা পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। তার চেহারায় এখন আর কোনো চালাকি ছিল না, শুধু ভয় ছিল। রাধিকা, শোনো, সে হাত জোর করে নিল। আমি যদি জেলে যাই তবে অনেকেই ফেসে যাবে। রাধিকা এক মুহূর্তের জন্য চোখ নামাল না। আর তুমি যদি বাইরে থাকো তবে অনেক বাচ্চা মারা যাবে, সে শান্ত স্বরে বলল। গেট খুলল। 4 জন পুলিশ সদস্য ভেতরে এলো। অভয় শর্মা,
অভয় কিছু বলার চেষ্টা করল, কিন্তু হাত কড়াচার কবজিতে লেগে গিয়েছিল। আপনার বিরুদ্ধে শিশু পাচার, জালিয়াতি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। অভয় চিৎকার করে উঠল, রাধিকা, এসব তোমার জন্য হচ্ছে। রাধিকা কোনো জবাব দিল না, সে শুধু আরবের হাত ধরে দাঁড়িয়েছিল। পরের দিন পুলিশ প্রেস কনফারেন্স করল। শহরের সেই সরকারি হাসপাতাল থেকেই 10 বছরে 27 জন নবজাতক শিশু নিখোঁজ হওয়ার সত্যতা প্রমাণিত হল। কিছু বাচ্চাকে বিদেশি দম্পতির কাছে বিক্রি করা হয়েছিল, কিছু বেআইনিভাবে দত্তক দেওয়ার জন্য, আর কিছু কখনোই পাওয়া যায়নি। অভয় শর্মাই পুরো নেটওয়ার্কের সবচেয়ে বড় নাম ছিল। নার্স, একজন ডাক্তার এবং 2 জন দালাল সবাই গ্রেপ্তার হল। রাধিকা টিভি বন্ধ করে দিল। মা, আরব ধীর গলায় বলল। ওই শব্দটা প্রথমবার সম্পূর্ণভাবে বলা হয়েছিল। রাধিকার চোখ জলে ভরে এলো। সেই রাতেই রাধিকার ফোনে আবার একটা কল এলো। আপনি ভুল করেছেন, অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো। নেটওয়ার্ক এখনও শেষ হয়নি, আর বাচ্চাটি এখনও নিশানায় আছে। ফোন কেটে গেল। রাধিকা জানত এটা সত্যি ছিল। অভয় শুধু একটা দাবার ঘুঁটি ছিল। পরের দিনই রাধিকা এমন একটা সিদ্ধান্ত নিল যার আশা কেউ করেনি। সে আরবকে মিডিয়ার সামনে আনার সিদ্ধান্ত নিল। প্রেস কনফারেন্সে সে বলল, এ আমার ছেলে, যাকে 12 বছর আগে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আজ যদি ওর কিছু হয়, তবে পুরো পৃথিবী এর জন্য দায়ীদের দেখবে। ক্যামেরার ফ্ল্যাশলাইট ঝলমলে হয়ে উঠল। এখন আরব আর কোনো লুকিয়ে থাকা বাচ্চা ছিল না, সে পুরো দেশের নজরে ছিল। জেলে বসে অভয় টিভি দেখল। তার চোখে ঘৃণা জ্বলে উঠল। তুমি আমাকে ধ্বংস করেছ, সে দাঁত কিড়মির করে বলল। এবার দেখো আমি কিভাবে তোমার খুশি ছিনিয়ে নিই। সেই জেলেই আরও একজন কয়েদি চুপচাপ হাসছিল। নেটওয়ার্কের আসল মাথা এখনও বাইরে ছিল, এবং তার নজর সরাসরি আরবের ওপর ছিল। রাধিকা সেই রাতে আরবের কাছে বসে থাকল। ভয় লাগছে, সে জিজ্ঞেস করল। আরব মাথা নাড়ল। না, সে বলল, কারণ এখন আমার কাছে মা আছে। রাধিকা তার কপালে হাত রাখল, কিন্তু তার মনে একটা কথা পরিষ্কার ছিল। আসল লড়াই সবে শুরু হয়েছে, এবং পরবর্তী হামলা সরাসরি তার ছেলের ওপর হবে। রাত খুব শান্ত ছিল, এতটাই শান্ত যে হৃৎস্পন্দন কানে বাজছিল। রাধিকা মেহরা তার ঘরের জানালার কাছে দাঁড়িয়েছিল। নিচে নিরাপত্তারক্ষীরা আগের চেয়ে বেশি মোতায়েন ছিল। কিন্তু একজন মা জানে, বিপদ সবসময় দরজা দিয়ে আসে না। আরব ঘুমিয়ে পড়েছিল। তার চেহারায় প্রথমবারের মতো পুরোপুরি শান্তি ছিল। রাধিকা ধীরে করে তার কপাল ছুল। এত লড়াইয়ের পর তুই ঘুমোতে পেরেছিস, সে মনে মনে বলল। তখনই বাইরে হালকা একটা আওয়াজ এলো, কাঁচ ভাঙার। রাধিকার শরীর একদম শক্ত হয়ে গেল। সে সাথে সাথে প্যানিক বাটন টিপল, কিন্তু পরের মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল। পুরো বাংলো অন্ধকারে ডুবে গেল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ এলো। 3 জন লোক কালো পোশাকে, মুখ ঢাকা অবস্থায়। তাদের মধ্যে একজন বলল, বাচ্চাটাকে তোলো, বাকি সব বেকার। রাধিকা আরবের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু একজন মায়ের সাহস ছিল। আমার ছেলেকে ছোঁয়ার আগে আমাকে মারতে হবে, সে কাঁপতে থাকা কিন্তু দৃঢ় গলায় বলল। একজন লোক হাসল, তুমি বড় লোক, আবার বাচ্চা কিনে নিতে পারবে। ঠিক এই কথাগুলোই সেই রাতের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল। রাধিকা ঝাঁপিয়ে পড়ল। প্রথম লোকটার মুখ থেকে মুখোশ টেনে খুলে নিল। সে চমকে গেল। সেই লোকটাই ছিল যে মন্দিরের বাইরে আরবের ওপর নজর রাখত। তুমি? হ্যাঁ, সে হাসল। আর এবার সব শেষ। কিন্তু সেই মুহূর্তেই পেছন থেকে একটা ভারী জিনিস তার মাথায় লাগল। সে পড়ে গেল। দ্বিতীয় লোকটা আরবের ঘরের দিকে এগোল, এবং তখনই সাইরেন বেজে উঠল। চারদিকে নীল লাল আলো, পুলিশ। তৃতীয় লোকটা পালাতে লাগল, কিন্তু গেটে স্বয়ং অভয় শর্মা দাঁড়িয়েছিল, হাতকড়া পড়া অবস্থায় পুলিশের সাথে। তার চোখে একটাই জিনিস ছিল, অনুশোচনা। আমি সব বলে দিয়েছি, সে চিৎকার করে বলল। নেটওয়ার্ক, আসল মাথা, সব। তার গলা কাঁপছিল। আমাকে ক্ষমা করে দাও রাধিকা। রাধিকা তার দিকে তাকালও না, সে শুধু আরবের দিকে ছুটল। আরব কাঁপছিল। মা! রাধিকা তাকে বুটে জড়িয়ে নিল। অনেকক্ষণ ধরে, এতক্ষণ ধরে যে পুলিশ, মিডিয়া সবাই চুপ হয়ে গেল। সেই মুহূর্তে না কেউ কোটিপতি ছিল, না কোনো অপরাধীর নাম ছিল। শুধু একজন মা আর তার ছেলে ছিল। 6 মাস পর কোর্টলুম কানায় কানায় পূর্ণ ছিল। নেটওয়ার্কের আসল মাথা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনে নিয়েছিল। অভয় শর্মাকে 25 বছরের সাজা দেওয়া হল। জজ বললেন, এই মামলা শুধু আইনের নয়, মানবতার ছিল। রাধিকার চোখ জলে ভরে এলো। আজ আরব স্কুলে যেত, ইউনিফর্মে, কাঁধে ব্যাগ নিয়ে। মন্দিরের বাইরে এখনও বাচ্চারা বসত। রাধিকা প্রতি মঙ্গলবার আজও সেখানে যেত।
কিন্তু এখন ভিক্ষে দিতে নয়, বরং ওই বাচ্চাদের জন্য একটা স্কুল খুলতে। আরব জিজ্ঞেস করল, মা, তুমি প্রতিবার এখানে কেন আসো? রাধিকা হাসল, যাতে অন্য কোনো মা তার সন্তানকে আমার মতো না হারায়। মন্দিরের সিঁড়িতে আরও একটা বাচ্চা বসেছিল। রাধিকা তার মাথায় হাত রাখল, আর আরব তার টিফিন ওর সাথে ভাগ করে নিল। ক্যামেরা উপরের দিকে ওঠে এবং আওয়াজ আসে। কখনো কখনো ভগবান বাচ্চাদের হারিয়ে যেতে দেন না, শুধু মায়ের সাহস পরীক্ষা করেন। গল্প এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। কমেন্টে নিজের শহরের নাম লিখুন। নিজের এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি ছোট্ট সাপোর্টই এমন গল্প নিয়ে আসার সাহস যোগায়।